This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমার সঙ্গে অরিত্র দত্ত বণিক। নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই, তার কারণ অরিত্র শুধুমাত্র আমাদের খুব পরিচিত ছোট পর্দা বড় পর্দার মুখ নয়, ইদানিংকালে তিনি হয়ে উঠেছেন একেবারে যাকে বলা যেতে পারে সমাজবেত্তা, সমাজতত্ত্বের ছাত্র বলে কথা। অরিত্র, আমার প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের ছাত্র বলেই কি রাজনীতি থেকে সমাজনীতি এত সরব? অরিত্র, খানিকটা প্রভাব তো আছেই অবশ্যই। যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি সেই সাবজেক্টের ট্রেনিংটা থাকার ফলে যে সুবিধাটা হয়েছে, যে একটা মানে সমাজতত্ত্বে প্রথমে যেটা শেখানো হয় একদম ফ্রম স্টেপ 1, সেটা হচ্ছে যে কিভাবে অবজেক্টিভলি কোনো একটা সাবজেক্টকে দেখতে হয়। তো সেই ট্রেনিংটা আমাদের প্রথম থেকেই যেহেতু দেওয়ানো হয়, খুব কঠিন ট্রেনিং, তার কারণ সমস্ত কিছু থেকে নিজেকে ডিসোসিয়েটেড করে নিয়ে এসে একটা জিনিসকে অবজার্ভ করা একটা বার্ডস আই ভিউতে, এইটা খুব কঠিন কাজ। আমরা হয়তো বিরাট সাগরের কয়েক পার্সেন্টই হয়তো শিখেছি। সেইটা হওয়ার ফলে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক শুধু নয়, যে কোনো প্যাটার্ন, মানে আমি যখন খবরের কাগজে লিখি, মানে সেটা এআই এর ব্যবহার হোক, কিংবা সেটা কোনো পলিসি হোক, কিংবা সেটা কোনো অন্যরকম কোনো রাজনৈতিক বা বাণিজ্যিক কোনো ইকুয়েশন হোক, সেই জিনিসগুলোকে কিভাবে ওইটার থেকে সম্পর্কের বাইরে বেরিয়ে এসে কিভাবে ওটার অবজার্ভটা করা যায়, সেইটার একটা প্রশিক্ষণ থাকার ফলে আমার একটা সুবিধে অবশ্যই হয়েছে। তবে আমার এই যে অভ্যেসটা আমার সামনে ঘটে চলা বিভিন্ন বিষয় নিয়ে, সেইটা আমার বলা যেতে পারে হাই স্কুল থেকেই আমার এই ঘটনাগুলোর শুরু। তার কারণ আমার সবসময় মনে হতো যে আমি ঘর থেকে বেরোচ্ছি, স্কুলে যাচ্ছি বা কলেজে যাচ্ছি, যেখানেই যাচ্ছি, আমার পড়াশোনাটা শেখার যেন একটা র্যাশনাল থাকে। মানে আমি শুধুমাত্র একটা জিনিস শিখলাম বা জানলাম এবং একটা ডিগ্রি নিলাম, নিয়ে ব্যাগে ভরে রেখে দিলাম, সেইটাই যেন তার সীমাবদ্ধতা না হয়ে যায়। মানে একটা জিনিস শেখার যেন একটা প্রায়োগিক দিক থাকে। অবশ্যই সেই প্রায়োগিক দিকটার জন্য আমি হাই স্কুল থেকেই, আমি যদি বাড়ির সামনে বেরিয়ে দেখি যে একটা মিউনিসিপ্যালিটির ড্রেনেজ সিস্টেমে একটা সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটার কারণে পাশে একটা মন্টেসরি স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধে হচ্ছে, আমি সেইটা নিয়ে ঝামেলা করেছি। আমি তখন হয়তো এত ফেসবুক টুইটারে অ্যাক্টিভেটেড ছিলাম না, কিন্তু লোকজনকে বেশ জমা করে আর 4-5টা ছেলে মেয়ের সাথে মিলে ঝুলে কিভাবে এই জিনিসগুলো করা যায়, সমাধান করা যায়। আমি সবসময় মনে করি যে প্রবলেমহীন সোসাইটি তো হয় না, প্রবলেম সবসময় থাকবে, প্রবলেম থাকবে, ক্রাইম থাকবে, ডেভিয়েন্ট বিহেভিয়ার থাকবে, কিন্তু আমার বা যারা আমরা পড়াশোনা শিখেছি, যাদের কাছে ক্ষমতা আছে সেটা নিয়ে কথা বলার, সেটা যাতে আমরা অ্যাড্রেস করতে পারি এবং সেখান থেকে যেন একটা সলিউশনের রাস্তা বলে দিতে পারি। শুধু ফিঙ্গার পয়েন্টিং করে এইটা ভুল বলে হাই হাই করে চিৎকার করলাম, কিন্তু কেউ যদি আমার জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে ঠিকটা কিভাবে করা যেতে পারে, সেইটাও যাতে ইকুয়ালি বলে দিতে পারি, সেই চেষ্টাটা আমার হাই স্কুল থেকে শুরু। এখন আস্তে আস্তে বিভিন্ন বিষয় নিয়ে জানা, পড়া, আরও বৃহত্তর পৃথিবীর সাথে যোগ তৈরি হচ্ছে কাজের সূত্রে। সেটাকে কোনোভাবে যদি আমি আমার অঞ্চলে, আমার দেশে, আমার রাজ্যে কাজে লাগাতে পারি, সেটাই আমার প্রাপ্তি থাকবে। অরিত্র, কোথাও কি মনে হচ্ছে আমাদের সময়কালে, বিশেষ করে সাংবাদিক হিসেবে, আমরা নন্দীগ্রাম দেখেছি, সিঙ্গুর দেখেছি, লালগড় দেখেছি, অর্থাৎ মানে জ্বলন্ত জঙ্গলমহল দেখেছি, অনেক রোমাঞ্চকর ঘটনার সম্মুখীন হয়েছি। সামনে মাওবাদী, পেছনে কেন্দ্রীয় বাহিনী, একেবারে ক্রস ফায়ারের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আবার গ্রাউন্ড জিরোতে রিপোর্টিং করতে গিয়ে নন্দীগ্রামে আমরা দেখেছি কিভাবে সাধারণ মানুষের কাছে অস্ত্র ছিল, আবার পুলিশকে কিভাবে অবিশ্বাস করেছে। কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে এই মুহূর্তে আর্জি করে যেভাবে নাগরিক সমাজ জেগে উঠেছে, কোথাও কতগুলো প্রশ্ন আমাদের মধ্যে উত্থিত হয়েছে। তার মধ্যে প্রথম প্রশ্ন, কোথাও কি মনে হচ্ছে আরজি করকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের এবং গোটা সমাজের নাগরিক সমাজ, এবং তার মধ্যে অবশ্যই অর্ধের আকাশ জুড়ে তুমি নারী, সেই মহিলাদের অংশগ্রহণ, সব মিলে এই রকম বৈচিত্র্যপূর্ণ আন্দোলন, গণ আন্দোলন বা তার আঁচ আমরা কিন্তু গত কয়েক দশকে দেখিনি। এটা কি তুমি মানবে সমাজতত্ত্বের ছাত্র হিসেবে? অ্যাবসলিউটলি মানবো। তবে আন্দোলনের কতগুলো, মানে এই আন্দোলনটা আমি যেহেতু একদম শুরু থেকে অবজার্ভ করছিলাম, বাইরে থেকে দেখার চেষ্টা করছিলাম যে তার গতিবিধিটা কী রকম, এবং সেখানে আন্দোলনটা
যেভাবে শুরু হয়েছিল, প্রথম যেভাবে শুরু হয়েছিল, সেইটা কিন্তু একেবারেই কোনো রকম লিডারশিপ ছাড়া। ঠিক। যে এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই আন্দোলনের কোনো নির্দিষ্ট মুখ আইডেন্টিফাই করা যাবে না, যে কাকে পাথেয় করে আন্দোলনটা হচ্ছে। যেরকম ফর এক্সাম্পল 9 তারিখ এই ঘটনাটা ঘটার পরে তারপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন সেখানে অংশ নিয়েছে, কেউ গাড়ি ঘেরাও করেছে, কেউ অন্য তার মতো ক্যাম্পেইন করেছে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টরটা আমার লেগেছিল হচ্ছে 14ই আগস্টের রাত্রের যে রাত দখলের কর্মসূচিটা ঘোষণা করা হয়, এবং যারা ঘোষণা করেন তারা কেউ কোনো বিরাট বড় নেতা নেত্রী কেউ নন, সাধারণ মানুষ, সাধারণ ফেসবুক ইউজার, শিক্ষিত সমাজের মানুষ, তারা একটা ক্যাম্পেইন করলেন এবং সেটা খুব চট করে মানুষের মধ্যে এমনভাবে ছড়িয়ে গেল। এবং আমি সেই প্যাটার্নটা অবজার্ভ করলাম আমার নিজের বাড়িতে। আমি অফিস থেকে ফিরে কাউকে কিছু হ্যাঁ বললাম না বললাম তার অপেক্ষায় না থেকে আমার মা, মাসি, ইনফ্যাক্ট আমার বোনরা, কাজিনরা যারা কিনা স্কুলে পড়ে, তাদেরকেও আমি দেখলাম তারা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের অংশ ছিলেন না। এবং আমি বোঝার চেষ্টা করছিলাম যে তারা এতটা অ্যাক্টিভ হলেন কিভাবে। দেখলাম যে বিভিন্ন জায়গায় ক্লাবের, ধরুন কোনো পাড়ার ক্লাব হতে পারে, কোনো কমিউনিটি হতে পারে, কিংবা একটা এলাকার বিভিন্ন মহিলাদের একটা সমন্বয় হতে পারে, তারা কিন্তু সমস্ত দল মত জাতি বর্ণ নির্বিশেষে ইউনাইটেড হয়ে গেলেন। এবং এই যে রাত দখল করো, মেয়েরা রাত দখল করো, খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এবং আমি যেটা বোঝার চেষ্টা করছিলাম যে সবাই কি একটা আরজিকরকে কেন্দ্র করেই পথে নামছেন, তারপর দেখলাম না। আরজিকর ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ মানে সাবস্টেন্স হয়ে গেছে একটা বড় আগুনের ক্ষেত্রে। সেই আগুনটা হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলায়, অন্তত আমরা যে সমাজে এখন বসবাস করি, মেয়েরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম নির্যাতনের শিকার। নির্যাতন মানেই কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল অ্যাবিউজ নয়। আমি আমার পাড়ায় 14 তারিখ রাত্রেবেলা যে মিছিলটা হয়, আমি সত্যি আমার সচেতন জীবনে আমি আমার এলাকা সোদপুর, এই এলাকাকে কখনো এই পরিমাণ মানুষের অংশগ্রহণ হতে পারে, এর আগে প্রচুর ভোট হয়েছে, নানা কিছু হয়েছে, পাড়ার বিভিন্ন রকম মুভমেন্টস হয়েছে, কোনোদিন যে একটা রাস্তা এলাকাকে এলাকা কিলোমিটারের পর কিলোমিটার স্তব্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মানুষ, এইটা আমি অন্তত দেখিনি। এবং ইন্টারেস্টিংলি যে সেই দিন রাত্রিবেলাটা কিন্তু স্বতঃস্ফূর্ত মানুষের একটা সমাগম হয়েছিল, অন্তত আমার নিজের চোখে যে যে জায়গাগুলো আমি অবজার্ভ করেছি। এবং আমি কিছু মানুষের সাথে গ্রাউন্ডে নেমে কথা বলে বুঝেছি যে তারা কিন্তু এসেছেন শুধুমাত্র জাস্টিস ফর আরজিকর বলতে নয়, তারা কিন্তু এসেছেন এই কথাটাও বলতে যে প্রত্যেক দিন বাসে ট্রামে উঠে তাদের গায়ে যে কোনো না কোনোভাবে কোনোই ঠেকানো হচ্ছে, তার জাস্টিসটাও তারা যাতে পান। তারা যাতে বাড়িতে এসে তাদের স্বামী, তাদের ছেলে বা মেয়ে, তারা যেভাবে বিভিন্ন রকম ভার্বাল অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, তাদের জাস্টিসটাও যেন তারা পান। এবং তারা প্রতি মুহূর্তে কোথাও অফিসে, কোথাও স্কুলে, কলেজে বুলিং, হ্যারাসমেন্ট, বিভিন্নভাবে মেয়েরা যে আলটিমেটলি চুপ করেছিলেন এতদিন, এবং কোথাও গিয়ে মেয়েরা এমন একটা সাবমিসিভ জায়গায় নিজেদের ধরে নিয়েছিলেন যে এটা হতেই পারে, এই হতে পারে না, এই জায়গা থেকে কিন্তু মেয়েরা সেদিন মাঠে নেমেছিলেন। এবং এখনও অধিকাংশ ক্ষেত্রে মানে হয়তো থিতিয়ে পড়েছে, বিভিন্ন রকম রাজনৈতিক পতাকা সেখানে কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঢুকে পড়ায় মানুষ খানিকটা ডিসপার্সড হয়ে গেছেন। কিন্তু আমি যদি আন্দোলনের প্রথম অংশটা দেখি, তাহলে কিন্তু অবশ্যই যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু স্পেসিফিক কোনো দলের অমুকের পদত্যাগ চাই, তমুকের ভোট করাও সেই দাবিতে নামেননি। তারা কিন্তু বুঝেছিলেন যে একটা সিস্টেমকে চ্যালেঞ্জ করতে হবে, যেই সিস্টেমে মানে পুরুষতান্ত্রিকতা, অবহেলা, অগ্রাহ্য, মানে মেয়েদেরকে অবজেক্টিফাই করা, পণ্য হিসেবে দেখা, এবং এই যে লঘু করে দেওয়া একটা বড় জেন্ডারকে, রকমারি ছলে খাতায় কলমে অনেক কিছু ইকুয়ালিটির কথা বলি, রাস্তাঘাটে বেরিয়ে সেটা করি না, অফিসে গিয়ে করি না, স্কুলে গিয়ে করি না, কলেজে গিয়ে করি না। এই যে একটা কাগজে লেখা পলিসি, কাগজে লেখা আদর্শ, কাগজে লেখা থিওরি আর বাস্তবের প্রয়োগ, এই দুয়ের মধ্যে যে একটা বিরাট বড় ফারাক, সেই ফারাকটাকে অ্যাড্রেস করতেই কিন্তু মানুষ প্রথমের দিকে, আমি একদম বারবার বলছি, প্রথমের দিকে অ্যাবসলিউটলি কোনো রকম রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত কোনো রকম আদর্শ ছাড়া, নেতা ছাড়া তারা কিন্তু একটা সিস্টেমের রিফর্মে নেমেছিলেন, একথা আমার স্বীকার করতে কোনো বাধা নেই। আমি এবার দ্বিতীয় ভাগটায় চলে আসি। মহিলারা তো নেমেছিলেন, কিন্তু এটা তো অস্বীকার করতে পারি না, সেটা রুশ বিপ্লব হোক, তার আগে ফরাসি বিপ্লব হোক, বা পৃথিবীর যে কোনো বিপ্লব হোক, সেখানে পুরুষ এবং নারী একসঙ্গে লড়েছে, ইতিহাস তার সাক্ষী। এবং রাত দখলে 14ই আগস্টে আমি নিজেও তো সেদিন সারা কলকাতা ঘুরে বেরিয়েছি,
আমি কলকাতা পুলিশ দেখেছি কীরকম চক্রব্যূহ তৈরি করেছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে আরজি করটা ছাড়া। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমরাও দেখেছি যে বাবা তার ছোট 2 মেয়েকে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য আমি দেখেছি। আমি দেখেছি খুব অশথিপর বৃদ্ধ ভদ্রলোক তার নাতনিকে নিয়ে যাচ্ছেন। আমার নিজের চোখে দেখা এক বৃদ্ধা, তিনি তার হয়তো জানি না নাতি বা তার ভাইয়ের ছেলে বা এরকম কেউ হবে, ধরে ধরে তাকে নিয়ে যাচ্ছেন। রাত 12টায় সবাই একত্রিত হবে। এটা সর্বত্র, সোদপুর, বারাসাত, দমদম পার্ক থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলায়, বিশেষ করে কলকাতা সন্নিহিত অঞ্চল এবং কলকাতা মহানগরে। কিন্তু এটা কি সত্যি শুধু মহিলারা, নাকি এই যে পুরুষরা এগিয়ে এসেছিলেন, কোথাও তাদের একটা যেমন সহমর্মিতা রয়েছে বিপরীত লিঙ্গের প্রতি? কারণ কেউ মা, কেউ বোন, কেউ দিদি, একটা তো সম্পর্ক আছে। কিন্তু তার পাশাপাশি জনগণের মধ্যে কোথাও কি একটা প্রতিষ্ঠান বিরোধী, অর্থাৎ শাসকের বিরুদ্ধে রক্তচক্ষুকে অগ্রাহ্য করে বেরিয়ে আসারও কি একটা ঢল ছিল না? হ্যাঁ, এটা একদম খুব সঠিক এবং যথাযথ প্রশ্ন। তার কারণ হচ্ছে যে মানে এই যে শাসক কনসেপ্টটা দীর্ঘদিন ধরে একটা সোসাইটি যখন ইভলভ করে এবং করতে করতে আজকে এমন একটা জায়গায় এসেছে যে শাসক মানে কিন্তু শুধুমাত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের মধ্যে সীমিত নেই। যেরকম ফর এক্সাম্পল, আমি যেহেতু আইন নিয়ে চর্চা করি, আমি আমার পেজে নিয়মিত কোর্টের আপডেটগুলো দেই, আমি সেখানেও দেখছি যে মানুষ কিন্তু সুপ্রিম কোর্টের ডিলেমা নিয়েও প্রশ্ন করছেন, মানুষ কিন্তু আদালতের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন করছেন। তার মানে হ্যাঁ না, আর ভয় পাচ্ছেন না। এই যে বিষয়টা, তার মানেটা হচ্ছে যে সোশ্যাল কোহেশনটা যেটা কোথাও গিয়ে সাপ্রেসড হয়ে গেছিল দীর্ঘদিন ধরে, আমরা যেটা মানে সাবমিসিভ হয়ে গিয়েছিলাম, এবং এই যে মানুষের ক্রমাগত মানে অত্যাচার, সিস্টেমের কাছে নিজের হার মেনে যাওয়া বিভিন্ন রকম ভাবে, সেইটা হতে 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 কিন্তু শাসক মাত্রেই শুধুমাত্র কোনো মানে আজকে সিপিএম বা তৃণমূল বা বিজেপি তা নয়, শাসক মাত্রেই কিছু মুষ্টিমেয় লোক যারা গোটা সিস্টেমটারকে অপারেট করছেন ওই পুতুল নাচের মতো, সেই ওই পুতুল নাচের যারা মালিক, সেই মালিকদের ওপরে কিন্তু একটা আক্রমণ আনার জন্যে মানুষ কিন্তু শুরু থেকেই করেছেন। তার জন্যে আমি যদি নবান্ন অভিযানের যে মিছিলের ডাকটা ছাত্র সমাজ বলে যে অর্গানাইজেশন থেকে দিয়েছিল তার আগে পর্যন্ত দেখি, তাহলে আমি কিন্তু দেখব যে যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যাল ডিভিশন সেখানে ঢুকেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কনস্ট্যান্টলি মানুষ এই সিস্টেম রিফর্মের কথা বলেছে। ইন্টারেস্টিংলি যেটা হয়েছে, আমি আমার মনে হয় তুমিও এগ্রি করবে, সেটা হচ্ছে 14ই আগস্টের পরে এখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছিল। সেটা হচ্ছে যে মানুষ যেভাবে অ্যান্টি সিস্টেম হয়ে গিয়েছিলেন, তাতে কিন্তু অন্যরকম আশঙ্কা তৈরি হয়েছিল। যে আশঙ্কাটা হতে পারে কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, আশঙ্কাটা হতে পারে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বা এন্টায়ার সিস্টেমের পদত্যাগ দাবি। সেটা হয়তো তারা ঠিক বলে উঠতে পারছিলেন না একটাই কারণ, তার কারণ হচ্ছে এই ধরনের আনস্ট্রাকচার্ড বা আনঅর্গানাইজড মুভমেন্টে যেহেতু কোনো লিডার থাকে না, যে কোনো দিকে ঘুরে যেতে পারে। এবং পুরো ব্যাপারটা একটা, আমি বলবো একটা ব্রেক ইভেন পয়েন্ট হয়ে গেল যখন সুপ্রিম কোর্ট দিল্লিতে মামলাটা টেনে নিল। এবং ওইখানে টেনে নেওয়ার ফলে যেটা হলো যে আজকের দিনে দাঁড়িয়ে সেই রকম লিডারশিপ নেই যারা কলকাতা থেকে সেই নেতাজি সুভাষের মতো দিল্লি চলো ডাক দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও অভিযানটা করবেন। এবং এটা আমি মনে করি যে ভারতের সংসদীয় গণতন্ত্রের যারা উপরে বসে আছেন তাদের অত্যন্ত চমৎকার এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপ ছিল। অনেকেই বলছেন এটাই মাস্টার স্ট্রোক ছিল। হ্যাঁ, একদমই তাই। এবং এটা আমি নিজেও বিশ্বাস করি যে ওই সুপ্রিম কোর্টের সুমোটো মামলাটা নেওয়ার পেছনে, মানে এটা অনেকেই স্বীকার করেন এবং এটা বইতেই লেখা আছে যে জুডিশিয়ারি কিন্তু আলটিমেটলি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন হতে পারে, সেখানে কোনো মানে ইলেকটোরাল পলিটিক্সের গল্প নেই, কিন্তু পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে জুডিশিয়ারি কিন্তু একটা পার্ট। ফলত সেইখানে জুডিশিয়ারির অবভিয়াসলি একটা দায়বদ্ধতা থাকে কনস্টিটিউশনাল ইমার্জেন্সি যাতে না হয়, এই কনস্টিটিউশনাল মেকানিজমটাকে সুরক্ষিত রাখা। যেই মুহূর্তে দিল্লিতে মামলাটা রিসেট করে নেওয়া হলো, এবং মানুষ কিন্তু যেহেতু খুব স্বাভাবিক ব্যাপার, এত আইনের মারপ্যাচ তো সাধারণ মানুষ বোঝে না, সুপ্রিম কোর্ট কিন্তু সত্যিই ক্রিমিনাল জাস্টিসটা দেবেন না, সেটা দেবেন কিন্তু শিয়ালদহ কোর্ট। এবং আপনি যদি দেখেন যে শেষ দিন পর্যন্ত সুপ্রিম কোর্টে এরকম আবেদন করা হয়েছে যে শিয়ালদহ কোর্ট থেকে মামলাটা অন্য কোনো রাজ্যে নিয়ে যাওয়া যায় কিনা। তার মানেটা হচ্ছে মানুষের পয়েন্ট অফ অ্যাট্রাকশনটা, পাওয়ারটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য কিন্তু বারবার কখনো দিল্লিতে মামলা টেনে নিয়ে যাওয়া কিংবা অন্য কোনো রাজ্যে নিয়ে যাওয়া যায় কিনা এই নিয়ে আলোচনাটা হচ্ছে। এবং তারপর থেকে
তাও মানুষ খানিকটা সংঘবদ্ধ ছিলেন। এটার নেগেটিভ দিকটা হতে আরম্ভ করলো যখন থেকে পলিটিক্যাল পার্টি সেখানে ঢুকতে আরম্ভ করলো। অবশ্যই আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আমি লোভ সংবরণ করতে পারছি না, যেহেতু আইন এবং সমাজ এই বিষয়টা অত্যন্ত তোমার গবেষণার বিষয়, সুতরাং আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেই হবে। আমি অবশ্যই, আমাদের তো বাধ্যবাধকতা আছে, তার কারণ আমাদের সংবিধান আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের গণতন্ত্র শুধু পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র নয়, আমার তো কখনো কখনো মনে হয় পৃথিবীর অন্যান্য গণতন্ত্রের তুলনায় আমরা অনেক এগিয়ে আছি। তা সত্ত্বেও এই প্রশ্নটা আমাকে করতে হচ্ছে। প্রথমত, সুপ্রিম কোর্টে যখন এই দাবিটা উঠল, অত্যন্ত আইনিভাবেই উঠল, যে এই পশ্চিমবঙ্গ নয়, নিয়ে যাওয়া হোক অন্যত্র, ব্যাপারটা খারিজ হয়ে গেছে। কিন্তু তার ফলে অনেকে কষ্ট পেয়েছেন, এটা কিন্তু অস্বীকার করা যায় না, অনেকে কষ্ট পেয়েছে। এক, দ্বিতীয়ত খুব তাৎপর্যপূর্ণ কথা, আমরা ভাবি রাজ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, আমরা ভাবি এতদিন মোদী সরকার ছিল, এখন এনডিএ সরকার, যার মাথার উপর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নরেন্দ্র মোদী। আমরা ভাবি অন্যান্য ব্যবস্থাগুলোর শীর্ষে অন্যান্য ব্যক্তিরা আছেন। আমি আলাদাভাবে বলছি না, যাদের বোঝার সুধীজন, যাদের বোঝার বুঝতে পারবেন। আসলে শাসকটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, নরেন্দ্র মোদী অথবা অন্যান্য ব্যবস্থার শীর্ষে যারা আছে তারা নয়। এই সবার সংমিশ্রণে একটা শাসক কুল আছে। এই শাসক কুল হয়তো এত তীব্রভাবে তারা হয়তো প্রতিক্রিয়া জানাতেন না বা পাল্টা চালটা চালতেন না যদি না আমাদের পাশের দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে পালাতে হয়েছিল এই কারণে, কারণ সেখানে সাধারণ মানুষ ক্ষেপে গিয়েছিল। কোথাও কি মনে হচ্ছে না এই উপমহাদেশে শাসক কুল তাদের শ্রেণী স্বার্থ বজায় রাখতে একটা রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে শাসকের মতো সোশ্যাল ইকুইলিব্রিয়াম বা স্ট্যাটাসকো মেনটেন করার জন্য এক হয়ে গিয়েছিল, যেমন আমরা এক হয়ে গিয়েছিলাম। আমরা জানি না কে বামপন্থী, আমরা জানি না কে সনাতনী, আমরা জানি না কে শাসকের সমর্থক। ওই দিন রাত্রে কিন্তু সবাই এক হয়ে গিয়েছিল, তেমন শাসকও এক হয়ে গিয়েছিল। কোথাও মনে হয়? শুধু মনে হয় না, এবং এটা পৃথিবীর ইতিহাসে সত্যি, আমরা এরকম বহু ক্ষেত্রে দেখেছি। একটা ইন্টারেস্টিং বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, আমি যা সম্প্রতি পড়া শেষ করলাম। নেতাজি সুভাষ বোস যখন আফগানিস্তানে ছিলেন, সেই সময় উত্তম চাঁদ, যার আশ্রয় তিনি ছিলেন, তিনি একটা বই লিখেছিলেন হোয়েন বোস ওয়াজ জিয়াউদ্দিন। এবং এই বইতে মানে জিয়াউদ্দিন নাম নিয়ে সেই সময় ছদ্মনামে কাবুলের কাছাকাছি এলাকাতে তিনি ছিলেন। এবং সেই সময় কিন্তু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি, আমরা প্রথম বিশ্বযুদ্ধের সময় দেখেছি, আমরা যে কোনো যুদ্ধেই দেখেছি যে এই কনসেপ্ট অফ পাওয়ারটা খুব ইন্টারেস্টিং। পাওয়ার এমন একটা জিনিস যে শত্রু ইকুয়াল টু বন্ধু, এই থিওরিতে কিন্তু অনেক সময় কাজ করে যায়। সেইখানে কিন্তু অনেক ক্ষেত্রেই হয় যে ব্যক্তিগত ভেন্ডেটার বাইরে বেরিয়ে, আদর্শের বাইরে বেরিয়ে, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি যে সময়ে এই ঝামেলাটা তৈরি হয়েছে, আমাদের এখানে গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, যদি আমরা এটাকে গণ অভ্যুত্থান বলি, এবং সে সময় যদি ওয়ার্স্ট কেস সিনারিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিজাইন করতে হতো এবং কনস্টিটিউশনাল ইমার্জেন্সি তৈরি হয়ে যেত, তাহলে সেটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বিপদ হতো না, সর্বোপরি ইউনিয়ন গভর্নমেন্টের জন্যও বিপদটা তৈরি হতো। অবশ্যই, কারণ ঝাড়খণ্ড থেকে, উত্তরপ্রদেশ থেকে, পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে এবং দক্ষিণের রাজ্যগুলো থেকে যদি পদযাত্রা শুরু হতো, সেটা মারাত্মক কাণ্ড হয়ে যেত। এবং সেই কারণেই আমাদের এই যেহেতু আমরা একটা কোয়াসি ফেডারাল গভর্নমেন্ট, এই একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছি, ফলে আমাদের কনস্টিটিউশন অফ দ্য স্টেট আর কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি দুটোই কিন্তু এক। অবশ্যই, তার ফলে কান্ট্রি এবং স্টেট উভয়েরই কিন্তু একে অপরের কনস্টিটিউশনাল মেকানিজমটাকে রক্ষা করবার একটা দায়বদ্ধতা আছে। যদিও বাইরে থেকে বলে অমুক রাজ্যে অমুক দল আছে, তমুক রাজ্যে তমুক দল আছে, এই গল্পগুলোর সাথে কিন্তু আলটিমেটলি পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন এইটা কিন্তু এক নয়। যখনই একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হবে, তখন কিন্তু আজকে যে শাসক আরেকজন শাসককে প্রচণ্ড গালমন্দ করছেন, তারা কিন্তু এক জায়গায় চলে আসবে। তার কারণ দুজনেরই ওই পাওয়ারটাকে স্টেবিলাইজ করবার একটা দায়বদ্ধতা আছে। তার জন্য তারা কিন্তু আবার ওই শত্রু ইকুয়াল টু বন্ধু হয়ে যাবেন। ফলত আজকে যে উদ্দেশ্যে
বা যে নির্দেশে বা যে সাইকোলজি থেকে আজকে দিল্লিতে সুপ্রিম কোর্ট সুমোটো মামলাটা নিয়েছে, আমরা যদি একদম ফিলোসফিক্যালি ডেটা নিয়ে আলোচনা করি, আমরা দেখব যে সুপ্রিম কোর্ট কিন্তু ভয়ানক একেবারে একটা প্রচণ্ড কাজ করেছে তাই নয়। এবং আপনি যদি বিচারের জুরিসপ্রুডেন্সের দর্শনটা দেখেন, দেখবেন কেসের নামটা লেখা আছে কিন্তু আরজি কর, কিন্তু সমস্ত বিচারটা হচ্ছে কিন্তু ন্যাশনাল স্টেক হোল্ডারদের নিয়ে। মানে আজকে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হোক কিংবা অন্য কোনো সিস্টেমিক রিফরমেশন হোক, বারবার কিন্তু সুপ্রিম কোর্ট আরজি করকে একটা কেন্দ্রীভূতকরণ করে যে আরজি কর একটা ম্যাসিভ ঘটনা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট দেখতে চায় যে সারা ভারতবর্ষে ওমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন ওয়ার্কপ্লেস কোন জায়গায় রয়েছে। কিন্তু মানুষ আমরা এখানে ভাবছি কি যে সুপ্রিম কোর্ট বোধহয় শুধুমাত্র আরজি করে নিয়ে ভাবছে। আপনি যদি একদম লেটেস্ট হিয়ারিং প্রাক্তন বিচারপতি আপনি যদি শোনেন, আপনি দেখবেন সেখানে কিন্তু শুধুমাত্র 6 স্ট্যাটাস রিপোর্টটা আসার পরেই বিচারপতি বললেন যে এখনো ইনভেস্টিগেশন আন্ডারগোয়িং, আমরা এই নিয়ে বলবো না। সঙ্গে সঙ্গে আলোচনা চলে গেল টাস্ক ফোর্সের দিকে, বিভিন্ন স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট দিকে। তিনি কিন্তু সরাসরি শিয়ালদহ কোর্টে ও জুরিসডিকশনের দিকে একদম নির্দেশ দিয়ে দিলেন যে সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেটই এটা বিচার করবে। ফলত এইটা একেবারে বিচার ব্যবস্থার যে রাজনীতি, বিচার ব্যবস্থার রাজনীতি মানে কিন্তু ভোটের রাজনীতি নয়। বিচার ব্যবস্থার দায়বদ্ধতা হচ্ছে সুপ্রিম কোর্টকে বলাই হয় গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। এবং বিগত 5-6 দিন ধরে আমি অবজার্ভ করছিলাম যে কটা ভার্ডিক্ট প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দিলেন, সেই প্রত্যেকটাই কিন্তু মানে সেটা আপনি উত্তরপ্রদেশের মাদ্রাসা অ্যাক্টকে সাংবিধানিক করা থেকে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মাইনরিটি স্ট্যাটাস হোল্ড করা থেকে, 39B যেটা রাহুল গান্ধী মহাশয় বলেছিলেন যে প্রাইভেট প্রপার্টি ক্রোক করতে পারে কিনা, বহু ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী বিচারকে ওভাররুল করে দিয়ে কিন্তু নতুন বিচার আনলেন। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য একটা জায়গাতেই যে কনস্টিটিউশনাল মেকানিজমটাকে সুষ্ঠুভাবে রাখা। তার কারণ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন না শুভেন্দু অধিকারী আসছেন, কিংবা ইউনিয়ন গভর্নমেন্টে রাহুল গান্ধী আসছেন বা নরেন্দ্র মোদী আসছেন, সেটা কিন্তু কনসেপ্ট অফ কনস্টিটিউশনাল পাওয়ারের কাছে ইমমেটেরিয়াল। কারণ আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক প্রেক্ষাপটটায় আছি সেটা কিন্তু মানে মাল্টি পার্টি কোয়ালিশন সিস্টেম এবং ডমিনেন্ট পার্টি ফেডারালিজম, যেটা নিয়ে বারবার আলোচনাটা হচ্ছে। যে ধরুন একটা বিজেপির গভর্নমেন্ট রয়েছে বা কংগ্রেসের গভর্নমেন্ট রয়েছে, যে সরকার কেন্দ্রে ডমিনেন্সে রয়েছে সে অন্যান্য যে স্টেটে পাওয়ারে থাকবে সেই দিকটায় বেশি তার পলিসিটা বায়াসড হবে কিনা। এই যে আমাদের ফেডারালিজমের স্ট্রাকচারটা পরিবর্তিত হতে হতে যত বেশি ছোট ছোট রিজিয়নাল পার্টি হয়েছে, আমরা কিন্তু দেখতে পেয়েছি কোয়ালিশনের সংখ্যাটা বারবার ফলে এই যে ডিপেন্ডেন্সি অন স্টেট। ইউনিয়ন গভর্নমেন্ট একসময় যখন কংগ্রেস মনোপোলাইজ সিস্টেম ছিল তখন কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টের এত কিছু এসে যেত না। তার কারণ হচ্ছে যে কংগ্রেস মিনস ইন্ডিয়া, কংগ্রেস মিনস দ্য আলটিমেট। এখন কিন্তু সেখানে এসে গেছে বিজেপি মানেই ভারতবর্ষ নয় বা কংগ্রেস মানেই ভারতবর্ষ নয়। সেখানে ছোট ছোট দল, বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক দলগুলি, তারা যখনই ছোট ভাবে নিজেদের বক্তব্যগুলো তারাও স্টেক হোল্ডার, হ্যাঁ তারা স্টেক হোল্ডার হয়ে যাওয়াতে কি হয়েছে, গভর্নমেন্টের দায়বদ্ধতা হচ্ছে এই প্রত্যেককে এক জায়গায় এনে আলটিমেট পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করা। সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আরজি কর কেসটাকে নিয়ে বিভিন্ন দিকে যে রকমারি রাজনৈতিক কেতাবি খেলা হয়েছে, তার আলটিমেট উদ্দেশ্যটা কিন্তু সেই কনস্টিটিউশনাল পাওয়ারটাকে স্টেবিলাইজ করা। অবশ্যই। অরিত্র, আমার একটা কথা মনে হয়, বিশেষ করে আমি জানি না এই বিষয়ে সবাই একমত হবে নাকি, আমি আমার জীবদ্দশায় এই প্রথমবার ভারতবর্ষের যে বিরাট একটা ঐতিহ্য আছে এবং বাংলার সেখানে একটা যে জায়গা আছে সেটা অনুধাবন করতে পেরেছি। আমরা তো সবাই জানি, গর্ব করি সেই কথাটা নিয়ে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। বাংলা আজ যা ভাবছে আগামীকাল ভারত সেটা ভাবে। কোথাও কি মনে হয়েছে যে এই যে বারবার করে সুপ্রিম কোর্টে মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি তিনি এই যে গোটা দেশ জুড়ে কথা বলছেন, তার কারণটা তিনি বুঝতে পেরেছিলেন বা দেশের শাসক তারাও অনুধাবন করতে পেরেছে যে এইটা কিন্তু শুধুমাত্র কলকাতায় নয়, চেন্নাই থেকে শুরু করে কন্যাকুমারী থেকে শুরু করে একেবারে কাশ্মীর পর্যন্ত সমস্ত ডাক্তার ফ্র্যাটার্নিটি শুধু নয়, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এটা একটা এমন একটা খবর যেই খবরটা জ্বলে উঠতে পারে গোটা দেশ। এবং সেই জন্য প্রশমিত করার জন্য 7টা রাতেরই বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যে ব্যবস্থাগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাইছি না, সুধীজন বুদ্ধিমান দর্শক বুঝতে পারবেন। তার বিভিন্ন অংশ
সেটা শুধু রাজনীতির মধ্যে নয়, অন্যান্য ব্যবস্থার মধ্যেও রয়েছে। এবং অনেকে মনে করেন যে এই যেটাকে মাস্টার স্ট্রোক বলছি, এই ঘটনাটাও তারই একটা অবিচ্ছেদ্য অংশ। খানিকটা একদম সত্যি কথা। এখানে যে দৃষ্টিভঙ্গিটা কাজ করেছে বলে আমার ধারণা, সেটা হচ্ছে যে ক্রাইমটা তো অবভিয়াসলি একটা হিনাস ক্রাইম হয়েছে এবং সেটা নিয়ে বিচার হবে, কিন্তু আমি প্রথমে ভাবছিলাম যে সুপ্রিম কোর্ট হঠাৎ করে বিভিন্ন জনকে পার্টি বানিয়ে নিয়ে কেন সুমোটো কগনিজেন্সটা নিল। আমার যেটা ইনফারেন্স আমি ড্র করতে পারলাম সেটা হচ্ছে এই ক্রাইমটা শুধুমাত্র কিন্তু একটা ধর্ষণ বা একটা খুন নয়, এখানে মেজর যে কম্পোনেন্টটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন চিকিৎসক, তাকে অন ডিউটি অবস্থার মানে তার ডিউটি আবার শেষ করে তিনি রেস্ট নিচ্ছিলেন, সরকারি ক্যাম্পাসের প্রিমাইসের মধ্যে ঢুকে একজন ক্রিমিনাল এরকম একটা ক্রাইম করছেন এবং তারপর বেরিয়ে আসছেন। একজন ক্রিমিনাল এখনই বলার সময় আসেনি, না আমি ধরে নিচ্ছি অ্যাকিউজড, আমি যদি ধরে নিই তাহলে অ্যাকিউজড একজন যাচ্ছেন, মানে আমি বলছি না যে এই ব্যক্তি মানে ক্রাইমটা তো কম মানে হয়েছে, সে যেই করে থাকুক আর কি। এবার তিনি ঢুকছেন এবং এরকম একটা ঘটনা ঘটাচ্ছেন এবং বেরিয়ে আসছেন। এই জায়গা থেকে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে লায়াবিলিটি। যে এটা যদি একটা মানে ধর্ষণ নিয়ে কিন্তু আরো শয় মামলা হচ্ছে বিভিন্ন জায়গায়, ধর্ষণ, ওমেন অ্যাট্রোসিটিজ, এই নিয়ে এনসিআরবি রিপোর্টে পাতার পর পাতা লেখা রয়েছে, কিন্তু এইটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ হচ্ছে তাহলে কিন্তু সরকারি প্রতিষ্ঠানই যদি সুরক্ষিত না হয়, তাহলে আগামী দিন যদি একটা বেসরকারি ইনস্টিটিউট থেকে কেউ একজন এসে বলে, সরকারের কিন্তু মুখ লুকোনোর জায়গা থাকবে না। এবং শুধুমাত্র এইটা নিয়ে যে দেশের মধ্যেই আলোচনা হয়েছে তা না, এই ঘটনা কিন্তু আন্তর্জাতিক প্রভাব ফেলেছিল। আমি বহু একদম প্রিমিয়াম বিদেশি সংবাদপত্রে দেখেছি যে এইটা নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের হেডলাইনের মধ্যে এই কথাটা পরিষ্কার লেখা যে গভর্নমেন্ট হসপিটালে হয়েছে। এই যে গভর্নমেন্ট হসপিটালে হয়েছে তার মানে এটা শুধুমাত্র যেটাকে বারবারই ওই বলা হয় যে অন্যান্য ক্রাইমের মতো করে দেখে নিন, একটা সাধারণ ক্রাইম হিসেবে দেখে নিন, এটা কিন্তু সাধারণ ক্রাইম নয়। সেই জায়গায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে কথাটা বারবার উনি বলেছিলেন, সিস্টেমিক ফ্রড, সিস্টেমিক করাপশন, সিস্টেমিক রিফর্ম, এবং এই যে টাস্ক ফোর্সটা গঠন করাই হয়েছে সিস্টেমিক রিফর্মেশনের জন্য, যাতে শুধুমাত্র আরজি কর বা এসএসকেএম বা অন্য কোথাও নয়, ওভারঅল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আজকে এটা বিকাশ ভবন একটা দপ্তরে হতে পারে, কিংবা দিল্লির কোনো একটা দপ্তরে হতে পারে, এটা একজন ইডি অফিসারের সাথে হতে পারে, এটা একটা ইনকাম ট্যাক্স অফিসারের সাথে হতে পারে, যে কোনো দপ্তরে হতে পারে, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দপ্তর, এটা এমবাসির মধ্যে হতে পারে। তার মানে সরকারি প্রতিষ্ঠানে হওয়া মানে একজন সরকারি কর্মচারী যখন একটা সরকারের প্রতিনিধিত্ব করেন, সেই কর্মচারীর যেমন দায়বদ্ধতা থাকে সরকারের হয়ে কাজ করা, একই রকমভাবে সরকারেরও দায়বদ্ধতা হচ্ছে তাকে সমস্ত রকম ইকুয়ালিটি এবং ইকুইটি প্রোভাইড করা, তাকে সুরক্ষা দেওয়া। একজন অন ডিউটি অফিসার যে কোনো ডিপার্টমেন্টের কর্মচারী যদি এই রকমভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে সেটা কিন্তু ওভারঅল একটা সিস্টেমিক ফেলিয়ারের দিকে ইঙ্গিত দেয়। সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট কিন্তু এই ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে বিভিন্ন রকমের স্টেক হোল্ডারদের ঢুকিয়ে জেন্ডার ইকুয়ালিটি এবং সেফটি এই দুটোর কথা বলেছেন। অবশ্যই খুব খুব পরিষ্কারভাবে বললে। আমি শুধু একটা কথা বলবো, আমি মনে করিয়ে দিই, গত 1 দশকের বেশি সময় ধরে যখন অরিত্র আর বাচ্চা নেই, 1 দশক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 1 দশক ধরে রয়েছে। আমরা একবারের জন্যও দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সিবিআই এর কথা মুখে এনেছেন। বিরোধী দলনেত্রী হিসেবে বামেদের আমলে তিনি সিবিআই চাইতেন প্রতিটি কেসে, কিন্তু গত 1 দশকে কখনো সিবিআই এর কথা বলেননি। কিন্তু বিনীত গোয়েল অর্থাৎ পুলিশ কমিশনকে পাশে রেখে এখনো মনে আছে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে না করতে পারলে সিবিআইকে তুলে দেবেন। অর্থাৎ শাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুধাবন করেছিলেন যে আরজি করে কি হতে চলেছে, তা নাহলে কিন্তু সহজে তিনি সিবিআই এর হাতে দেওয়ার কথা বলতেন না কলকাতা পুলিশ কমিশনকে সামনে রেখে। কোথাও কি মনে হয়, আমি বামেদের মতো বলবো না বা কংগ্রেসের মতো বলতে যাব না, এখানকার কংগ্রেস, দিল্লির কংগ্রেস না, যে সেটিংয়ের কথা, কিন্তু কোথাও মনে হয় এই একটি প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র দামোদর মোদী, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকে কোথাও যেন তারা ছন্দবদ্ধভাবে নীরবতা পালন করে
শাসকের স্বার্থ এদেশে রক্ষা করেছেন এবং যে জনগণ নেতৃত্বহীন, যে জনগণের স্লোগানগুলো অচেনা, যে জনগণকে আগে কখনো মিছিলে দেখা যায়নি, যে জনগণের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন কারণ রাষ্ট্র তাদের চেহারাটাই চেনে না, কোথাও যেন শাসকে শাসকে মিল হয়েছে এই জনগণের ভয়। হ্যাঁ, শাসকে শাসকে মিল হয়েছে শুধু না, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং তার দীর্ঘদিন ধরে রাজনীতি করবার ফলে এবং দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী হওয়ার ফলে তার যে ইন্টেলিজেন্স ইনপুটটা থাকে তার ব্যাকএন্ডে সেটা ভয়ঙ্কর। এবং এটা আমি যখন এই পুরো আরজিকর মামলাটা নিয়ে রিসার্চ করি তখন আমি বুঝতে পারি যে কেন উনি সিবিআই এর দিকে দিয়েছিলেন। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে সন্দীপ ঘোষ মহাশয়কে নিয়ে এই যে প্রিন্সিপাল সাহেব, প্রাক্তন প্রিন্সিপাল, তার করাপশনটা নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু আলোচনা চলছিল এবং আমার কাছে 3টে এরকম তথ্য আসে এবং অ্যালং উইথ ডকুমেন্টস যেখানে কিন্তু হাইকোর্টে 3খানা জনস্বার্থ মামলা হয়েছিল সন্দীপ ঘোষকে নিয়ে। এবং ইন্টারেস্টিংলি একটা ডেটা, আমি জানি না সাধারণ মানুষ জানেন কি না, যে সেই জনস্বার্থ মামলার মধ্যে সুকান্ত মজুমদার স্বয়ং একটা মামলার পার্টি ছিলেন এবং সেই জনস্বার্থ মামলাগুলি 3টেই হাইকোর্টে খারিজ হয়ে যায়। আমি আরেকটু ব্যাক এন্ড রিসার্চ করে, এবং এই জনস্বার্থ মামলাগুলো হচ্ছে কিন্তু 2023 সালে, তার মানে 2023 সালে সন্দীপ ঘোষ মহাশয় জানতেন যে তিনি বিপদে পড়তে পারেন। একই রকম ভাবে মানে অপোজিশন পার্টি এবং স্টেট গভর্নমেন্ট তারাও মোটামুটি একটা ধারণার মধ্যে ছিলেন যে করাপশনটা এবার আস্তে আস্তে কর্পাসটা এমন জায়গায় যাচ্ছে যে এবার এটা নিয়ে কিন্তু একটা আউটবার্স হতে পারে। এটা তো অস্বীকার করতে পারবো না যে ডক্টর সন্দীপ ঘোষ, তার যখন বদলির চিঠি এলো সে চিঠি তিনি 3 দিন আটকে বসেছিলেন এবং যিনি তার বদলে এসেছিলেন তাকে ঢুকতেই দেওয়া হলো না, তার ঘরের দরজা খোলা হলো না, চাবি নাকি হারিয়ে গিয়েছে। মানে এটা নয় যে আজকের শাসক বা আজকের বিরোধীরা একে একেবারে চেনে না, তা নয়। ডক্টর সন্দীপ ঘোষকে শাসক বিরোধী চিনত সব দলেরই, যদি না চিনত তাহলে তার বাংলায় পলিটিক্স করা উচিত না, তাহলে তিনি কিছুই জানেন না। যে বলবে, যে বিরোধী দল বলবে যে তারা জানতেন না, তাদের পলিটিক্স করাটা উচিত না এই বাংলায়। রাজনীতিতে সবাই সব জানতো, অবশ্যই সবাই সব জানতেন এবং মানে রাজনীতিতে একটা খুব কথা প্রচলিত আছে, কাটা দিয়ে কাটা তোলা। এবং যেটা হয়েছে আমার মনে হয়, আমার অ্যাজাম্পশন বা ইনফারেন্স ব্যক্তিগত, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ দীর্ঘদিনের রাজনৈতিক টার্গেট ছিলেন এবং ঘটনাচক্রে আমি জানি না যে এই করাপশন এর যে প্যারালাল প্রসিডিংটা চলছে তার সাথে এই রেপ অ্যান্ড মার্ডারের কেসটা কোথাও জড়িত কিনা, কিন্তু রাজনৈতিক কেতাবি খেলাটা আপনি যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানতেন যে সন্দীপ ঘোষ ইডি বা সিবিআই এর র্যাডারে আছে এবং তিনি খুব খুব পরিশীলিত পরিমিত অঙ্কটা কষে তিনি কিন্তু রেপ অ্যান্ড মার্ডারটাকে ওই কেসের সাথে মার্চ করে দিলেন। তার কারণ হচ্ছে যে দুটো যদি সেপারেট এন্টিটি ইনভেস্টিগেট করতো, যে সন্দীপ ঘোষের মামলাটা সিবিআই করছে আর এইটা হচ্ছে স্টেট পুলিশ করছে বা কলকাতা পুলিশ করছে, তাহলে কিন্তু একটা রাজনৈতিক প্রশ্ন উঠতে পারত যে কলকাতা পুলিশ তদন্তে দেরি করছে কেন। তার কারণ আপনাকে জানতে হবে যে যখনই দুটো করসপন্ডিং মামলা হয়ে যায়, যেহেতু সন্দীপ ঘোষ দু জায়গাতেই একটা কমন মিউচুয়াল, ফলে তিনি প্রমাণ লোপাট করেছেন কিনা, প্রমাণ লোপাটের ব্যাপারে তার সহযোগিতা আছে কিনা, এই নিয়ে একটা কিন্তু সমীকরণ মাঝখানে কনফ্লিক্ট তৈরি করতো। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকাটা নিয়েছেন। তিনি জানতেন যে যেদিক দিয়েই যাওয়া হোক না কেন করাপশনটা উইল বি আ সাবজেক্ট, সেই কারণে উনি এইটাকেও সেই সাবজেক্টের সাথে মার্চ করে দিলেন উইদাউট নোয়িং বা উইদাউট ইনভেস্টিগেশন। কলকাতা পুলিশের একটা প্রিলিমিনারি ইনপুট অবশ্যই ছিল যে এই মামলা কোন দিকে যেতে পারে, তার কারণ অত্যন্ত মেধাবী অফিসাররা, আইপিএস সাহেবরা ওখানে বসে রয়েছেন, তাদের ফলে তার মানে যারা লালবাজারে, আমি যেহেতু তাদের সাথে ব্যক্তিগতভাবেও কাজ করেছি, তাদের কতটা মেরিটোরিয়াস মানুষরা অপারেট করেন সেটা আমি জানি। কিন্তু আমার হিসেবে যে এই ইনপুটটা ছিল বলেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল মুভ যে আজকে আমরা যে প্রশ্নটা করছি যে সিবিআই তুমি কেন দেরি করছো, সিবিআই তুমি কিভাবে প্রসিকিউট করছো, সেইটা দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে নিজের দায়টাকে সেন্ট্রালের দিকে দিয়ে দিলেন। একদিকে চলে গেল দিল্লিতে সুপ্রিম কোর্ট, আরেক দিকে চলে গেল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তার কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে সিবিআই, আমি ধরে নিলাম তদন্তে ব্যর্থ, সিবিআই তদন্তে ব্যর্থ হওয়ার পর আমাদের কিন্তু আর কোনো অপশান নেই। তার কারণ হচ্ছে এটাই আলটিমেট কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। মানে যদি আমাকে এখন বলতে হয় যে আমি সিবিআই তদন্তে সন্তুষ্ট নই, তাহলে আইদার আমাকে সেটা জাস্টিফাই করতে হবে অথবা এই মামলা একেবারে খাতা বন্ধ হয়ে যাবে। এবং সেই জায়গা থেকে আমি এটা নিয়ে আমি একটা লেখাও লিখছি এবং আমি ট্রায়ালটা অবজার্ভ করব যে দেখুন, যদি তদন্তে মানে প্রমাণ লোপাট হয়েছে এইটা যদি জাস্টিফাইড হয়ে যায়,
তাহলে কিন্তু এই প্রাইমা ফেসি অ্যাকিউজ সঞ্জয় রায় অ্যাবসলিউটলি জামিন হয়ে যাবে। তার কারণ উইদাউট এভিডেন্স কাউকে ট্রায়াল করানো যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেটা ট্রায়ালে অবশ্যই আসবে প্রশ্নটা, সেটা হচ্ছে যে ধর্ষণ করে খুন না খুন করে ধর্ষণ। তার কারণ যদি এটা প্রমাণ হয়ে যায় যে ফরেন্সিকে এটা দেখানো হয়ে যায় যে যখন এই সঙ্গম হয়েছে তখন অলরেডি ছাত্রী মৃতা ছিলেন, তাহলে সেটা নেক্রোফিলিয়ার আওতায় চলে আসবে। এবং নেক্রোফিলিয়া কিন্তু আমাদের নতুন ক্রিমিনাল অফেন্সের মানে যে ন্যায় সংহিতা সেখানেও কিন্তু স্পষ্টভাবে কোনো ধারায় ডিফাইন নেই। ফলে সেই জায়গাগুলো কিন্তু রাজনৈতিক নেতারা খুব স্পষ্টভাবে জানেন যে মামলাটা কতদূর পর্যন্ত জটিল হতে পারে এবং কি কি লুপ হোলস দিয়ে এই মামলা থেকে তারা বেরিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। এটা ভাবার কোনো কারণ নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে আমরা না পারলে দিয়ে দেবো, এটার মাধ্যম দিয়ে তিনি নিজের ক্রেডিবিলিটি লুজ করার জন্য এটা বললেন না। কারণ তিনি যদি মনে করতেন যে তিনি খুব চট করে সঞ্জয় রায়কে কনভিক্ট করে ফেলতে পারবে তার প্রশাসন, তাহলে কিন্তু তিনি অ্যাট এনি লস তিনি খুব চট করে ফেলতে পারতেন। তিনি জানতেন যে এই দুটো মামলা কিন্তু ব্যাচে ট্যাগ হতে পারে, করাপশন এবং রেপ অ্যান্ড মার্ডার, এই দুটো যদি মানে কমন জায়গায় চলে আসে, তার কারণ মাঝখানে ওই লিঙ্কটা খুব ডেঞ্জারাস। মিস্টার সন্দীপ ঘোষ এই জায়গাতে উনি কমপ্লিটলি দায় ছেড়ে দিলেন যাতে উনি পলিটিক্যালি, এবং আরেকটা জিনিস আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন যে কোনো জাস্টিস সিস্টেম ওভারনাইট হয় না। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কন্ট্রোলে এটা রাখতেন, আস্তে আস্তে বিভিন্ন ট্রায়াল হতো, প্রমাণ হতো, এই হতো, আস্তে আস্তে আমরা 2026-এর দিকে এগিয়ে যেতাম। ফলে যত ভোটের কাছে আসতো আমরা স্টেটকে প্রেশারাইজ করতে পারতাম যে কি করছেন আপনারা, কেন প্রমাণ পাচ্ছেন না, আপনারাই কি তাহলে ট্যাম্পার করছেন বা কিছু করছেন। ফলে এটা অ্যাবসলিউটলি তার পলিটিক্যালি ভিশনারি মুভমেন্ট যে তিনি কমপ্লিটলি কেসটার দায়বদ্ধতা সরিয়ে দিলেন এবং তিনি কিন্তু 2026-এর জন্য চিন্তামুক্ত হয়ে গেলেন। এখন আমরা বলতেই পারি যে কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তাহলে সিবিআই এটা দেখাক যে কতটা প্রমাণ লোপাট করেছে, আদৌ করেছে কিনা। এইটা রাজনৈতিক কেতাবি খেলা বলেই আমার মনে হয়। আমি সিবিআই এবং কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি, আমি কে কোন ব্যাচে রয়েছে, কার সঙ্গে কার কি সম্পর্ক, এগুলো দেখুন অনেক কথা অনেকে শুনতে পাচ্ছে, এগুলো তো প্রমাণ নেই, আমি এসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস তো খুব পরিষ্কার যে বকটুই মামলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী তাকে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে খুন করা হয়েছে বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে অথবা সে আত্মঘাতী হয়েছে। লালন শেখ যাই হোক না কেন ইতিহাসে লেখা থাকবে তার অস্বাভাবিক মৃত্যু। কি মৃত্যু কিভাবে আমরা জানি না, আমরা এই বিষয়ে বক্তব্য আমাদের নেই। একই ঘটনা কেন্দ্রীয় এজেন্সির হাতে থাকলেও রাজ্য এবং কেন্দ্র বা কলকাতা পুলিশ এবং কেন্দ্র এজেন্সি যখন থাকে, ওই রকম লালন শেখের মতো ডক্টর সন্দীপ ঘোষ অথবা সঞ্জয় রায় তাদেরও হতে পারে, অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে। অথচ তাদের থেকে অনেক বেশি হয়তো জানতেন সারদা সুদীপ্ত সেন হননি। তার কারণ তিনি যে হেফাজতে ছিলেন একজনের হেফাজতে। কোথাও মনে হচ্ছে যে বকটুয়ের লালন শেখের ঘটনা তার পুনরাবৃত্তি হলেও হতে পারে। কাউকেই দায়ী করতে পারবো না, কিন্তু তার কারণ একদিকে কেন্দ্রীয় এজেন্সি থাকবে, অন্যদিকে এখানকার সরকার থাকবে। ব্যাপারটা কিন্তু খুব ঘোলাটে। হ্যাঁ, এইগুলো খুবই মানে কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট এবং এইগুলো এমন একটা বিষয় যে কাস্টোডিয়াল মার্ডার মানে আদৌ মার্ডার কিনা নাকি কিভাবে হয়েছে সেটা যেহেতু কোনোদিনই আমরা সাধারণ মানুষ জানতে পারবো না। এবং আমি আগের দিনই মজা করে বলছিলাম যে এই যে স্ট্যাটাস রিপোর্টগুলো সুপ্রিম কোর্টেও দেওয়া হয়, এই যে বন্ধ খামে দেওয়া, এই বন্ধ খামে কি আছে সেটা না আমরা জানতে পারি না কোনো পার্টি জানতে পারে, নেতাজির ক্লাসিফাইড ফাইলের মতো। হ্যাঁ, ফলে এই যে বন্ধ খামগুলোর মধ্যে কি হচ্ছে সেটা আমাদের দেখানো হচ্ছে। দেখুন একটা দারুণ জিনিস আপনাকে দিলাম, কিন্তু এনভেলপের মধ্যে সাদা খাতা না, সেখানে অনেক কিছু দেওয়া আছে, সেইটা খুব ডেমোক্রেটিক পদ্ধতিতে মানুষের কাছে আসে না এবং তার বিভিন্ন রকম প্রোটোকলস রয়েছে, সেই নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমার যেটা এই আরজিকর কাণ্ড নিয়ে মনে হয় যে আরজিকর কাণ্ডে হয়তো সেরকম জিনিস হবে না, তার কারণ আরজিকর কাণ্ডের করাপশানটায় বা করাপশানের লিঙ্ক যারা রয়েছেন এবং যারা এই রেপেন এবং মার্ডারে, মানে আমি অ্যাজ অফ নাও যে চার্জশিট দুটো তৈরি হয়েছে সেই চার্জশিটে কম্প্যারিজন করে বলছি, সেইখানে কিন্তু পলিটিক্যাল ভেন্ডেটায় খুব একটা রিস্ক নেই, যেটা কিন্তু বকটুইতে ডিরেক্ট থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি খুব ভালোভাবে দেখেন যে শুরু থেকে স্টেট কিন্তু সঞ্জয় রায় একেবারে 100% অ্যাকিউজড এইটা প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে এবং সামহাও আমাদের দৈনন্দিন আলোচনা থেকে কিন্তু সন্দীপ ঘোষ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন।
হারিয়ে যাচ্ছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজারভেশন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, স্তনদাল বিশ্ববিখ্যাত ফরাসি উপন্যাসী, তার একটা উপন্যাস আছে লে রুশ et le noir। সেই উপন্যাসে খুব স্পষ্টভাবে প্যারিসে অর্থাৎ ফরাসি দেশে ঘটে যাওয়া একটি অপরাধে একজনকে কারাগারে নিয়ে নিক্ষেপ করা হয় এবং বলা হয় কাঠগড়ায় সেই দোষী, এবং সবাই দারুণভাবে চেয়েছিল যত তাড়াতাড়ি লোকটা মারা যাক, মানে গিলোটিন হোক, ফাঁসি হোক, দরকার হলে পাথর ছুঁড়ে মারা হোক। শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড হয়েছিল। পরে জানা গেল লোকটি দোষী নয়, যারা তাকে নিক্ষেপ করেছিল কারাগারে তারাই আসলে লোকাতে চেয়েছিল সমাজের বেআব্রু ঘটনা। সুতরাং তাড়াতাড়ি কিছু করা মানেই প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া তা নয়, বরং অ্যাংলো স্যাক্সন লয়ের যে অদ্ভুত মাহাত্ম্য রয়েছে, যে দরকার হলে দোষী সন্দেহ থাকলে ছাড়া পাক, একজন নির্দোষ যেন তার যেন কিছু না হয়। আমি শুধু মাঝে মাঝে ভাবি কোপার্নিকাস, গ্যালিলিও তাদের সময় কেন ছিলেন না? হ্যাঁ, তাহলে অনেক কিছু আমরা আরও বেশি জানতাম, অনেক বৈজ্ঞানিক সত্যদ্রষ্টারা সাহসী হতেন। সময় খুব কমে আসছে, কিন্তু অজস্র প্রশ্ন আছে। আমি এবারে একেবারে জুনিয়র ডক্টরদের মুভমেন্টে চলে যাচ্ছি। আমাদের নাগরিক সমাজে, মিডিয়াও এর মধ্যে নিশ্চয়ই দায়বদ্ধতা আমাদেরও আছে। ঝকঝকে তরুণ তরুণী, মেধাবী, উচ্চশিক্ষিত, মানে A++ ক্যাটাগরি মার্কেটিংয়ের ভাষায়, তাদের যন্ত্রণা, তারা খোলা আকাশের তলায় বসলে তা খুব বড়োভাবে খবর হয়। এসএসসি বা প্রাইমারি বা প্যারা টিচার যারা, তাদের খবর আমরা অনেক পরে করেছি, এর দায় তো আমরা এড়াতে পারবো না। কিন্তু এক্ষেত্রে আমরা জানি যে তারাও লড়েছে, এবং সেখানে তারা বলছে আমরা রাজনীতি করছি, দল করছি না, যেটা খুব ইংরেজিতে যাকে বলে অ্যাপ্রিসিয়েবল, খুব বাহবাযোগ্য। কিন্তু কোথাও কি মনে হলো যে তারা আসলে, সরকার তাদের চুক্তি দিয়েছে, খালায় আছে না চুক্তি শব্দটা, আসলে তারা গিয়ে শিরদাঁড়া দিয়ে এলেন নগরপালকে। 167 বছরের লালবাজারের ইতিহাসে প্রথম কোনো কমিশনার পুলিশ তাকে কেউ শিরদাঁড়া দিচ্ছেন এরকম সাহস দেখিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ডিএমই সহ আরও একটি গুরুত্বপূর্ণ পদে বদল হয়ে গেল। বদলানো না স্বাস্থ্য সচিব। আসলে কোথাও যেন এই সরকার তারা অনেক গুণ এগিয়ে রয়েছে এই ছাত্রদের থেকে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। কি বলবে? এটা একদমই ঠিক কথা যে জুনিয়র ডাক্তারদের, তারা তো আলটিমেটলি চিকিৎসক, তাদের তো এই রাজনৈতিক খেলা বা এই দর্শনগুলো তাদের না থাকাটাই খুব স্বাভাবিক, এবং থাকলে সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ, না থাকলে তাকে আমরা ছোট করব না। কিন্তু বিষয় হচ্ছে যে যেহেতু তারা কোনো রকম রাজনৈতিক সংগঠনকে খুব স্পষ্টতই এবং সঙ্গত কারণে শুরু থেকেই এগিয়ে নিয়ে গেছে, আমরা যেভাবে আলোচনাটা শুরু করেছিলাম যে নন্দীগ্রাম মুভমেন্ট বা ইত্যাদি, আমরা যদি দেখি যে প্রথমের দিকে আনস্ট্রাকচার্ড হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি সেটাকে হাইজ্যাক করে নিয়ে যায়, এবং যে কোনো পলিটিক্যাল মুভমেন্টকে এনক্যাশ করতে গেলে আমার কিন্তু একটা ক্যারিশম্যাটিক ফিগার লাগে যাকে পাথেয় করে বাকিটা চলবে। ফলে এই আন্দোলনটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাওয়ার পেছনে কিংবা ব্যাপারটা ঘেঁটে যাওয়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে চিকিৎসকদের ভিতরে বেশ কিছু জটিলতা তৈরি হয়ে যায়, তাদের মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার ইস্যু তৈরি হয়ে যায়, এবং আমরা সেখান থেকে কোনো লিডারকে আসতে দেখিনি। এবং একটা সময়ের পরে যেহেতু গোটা বিষয়টা খুব চিকিৎসা প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে যায়, তখন কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে নিজেদেরকে সেখান থেকে একটু মানে পরোক্ষভাবে সরিয়ে আনতে থাকেন। তার কারণ হচ্ছে যে যেটা শুরুতে ছিল ওভারঅল রিফর্ম, সেটা আস্তে আস্তে হয়ে যায় ইনস্টিটিউশনাল রিফর্ম। ফর এক্সাম্পল, আপনি আমাকে একটা বললেন যে একটা বিপদ হয়েছে, ব্যক্তি মানুষ হিসেবে আপনি আমাকে ডাকলেন, আমি আরও 4-5টা লোক নিয়ে এলাম। এবার যখনই আমি আস্তে আস্তে দেখব যে সেই ডাকটা আসলে শুধুমাত্র আপনার নিজস্ব প্রফেশনাল ডাকের জন্যে, তখন কিন্তু দ্বিতীয় দিন থেকে আমার আসার ইচ্ছে বা এনার্জিটা একটু কমে যাবে, যে ওটা তো চ্যানেলের জন্য বলছেন, আচ্ছা ঠিক আছে যাচ্ছি, অন্য একটা কাজ করে নিই তারপর যাও। ফলে এই যে প্রায়োরিটিটা আমার সেকেন্ডারি হতে থাকবে, তার কারণ প্রথম কলটা আমি পেয়েছিলাম হচ্ছে ব্যক্তি মানুষ বিপদে পড়েছেন বলে, তারপরেরটা পেলাম হচ্ছে একজন নির্দিষ্ট প্রফেশনাল মানুষ বিপদে পড়েছেন বলে। ফলে ব্যক্তি সত্তার প্রফেশনাল ইনস্টিটিউশন, তারপরে কোথাও আরো একটু, যাকে আমরা ইংরেজিতে স্নবারি বলি, অর্থাৎ একটু আরো অহংকারী মনে হলো, সেটা ধর্মতলাতে এসে বলা হচ্ছে সবাই কিন্তু আসবেন না, আপনারা একটু দূরে থাকুন। কিছু করারও নেই তাদের, তার কারণ সত্যি বাঙালির তো অভ্যেস, সুযোগ পেলে ওই অনশনের সবার সঙ্গে একটা সেলফি তুলে নেয়। আমি তাদের জুনিয়র ডক্টরদের দোষ দিচ্ছি না, কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে, আমি অত্যন্ত অনুধাবন করলাম
চে বিপ্লবী ছিলেন এবং ডাক্তার ছিলেন, অর্থাৎ ডাক্তারি পড়েও বিপ্লবী হয়েছিলেন, পৃথিবীর অন্যতম রোম্যান্টিক বিপ্লব। তার মানে সব ডাক্তার বিপ্লবী হলেও চেয়ে হতে পারেন না, একটা চেয়ের দরকার ছিল, গিয়েভারের চেয়ের দরকার ছিল, এইটা আমরা পাইনি। আমি একেবারে শেষের দিকে চলে আসছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালিদের, আমি যে শব্দ ব্যবহার করতে পারি সেই শব্দটা ব্যবহার করছি না, বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম দুজনেই বাঙালি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথ, নজরুল, সৈয়দ মুস্তাফা আলী, এর মধ্যে ভাগ করতে যাব এতটা আহম্মক নই। কিন্তু কোথাও কি মনে হয়, আমি বাঙালি মুসলিমদের শ্রদ্ধা জানিয়ে বলছি, বাঙালি হিন্দু কোথাও মনে হয় যে কিছুটা হলেও তারা তাদের ক্লীবতার দাসত্ব করছে? কেন বলছি, প্যালেস্টাইনে কিছু হলে বাঙালি বামপন্থীরা একেবারে নেমে পড়ে রাস্তায়, ভিয়েতনামে কিছু হলে আমার নাম তোমার নাম ভিয়েতনাম, আর পাশের দেশ বাংলাদেশে হরিনাম সংকীর্তন না করতে পারে যেন তাদের মেরে মারধর করা হচ্ছে, সেখানে এখানকার বামপন্থীরা একটাও মিছিল বার করে না। কোথাও মনে হয় যে বাঙালির এই বামপন্থা বাঙালিকে অনেকটা পিছিয়ে দিয়েছে নিজেকে বুঝতে, অর্থাৎ বাঙালি হিন্দু তার যে সাংস্কৃতিক সমষ্টি সেটাকে বুঝতে কোথাও ভীরুতা, অতিরিক্ত আন্তর্জাতিক হতে গিয়ে আসলে নিজের ঘরটাকেই বোঝে না। প্রথমত এই মুহূর্তে যে জেনারেশনটা বড় হচ্ছে তাদের মধ্যে সেই সাবেকি বাঙালি বামপন্থী মনোভাব আর খুব একটা নেই। ঠিক। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা এই দুর্গাপুজোয় খুব ক্লোজলি ফিল্ডে ছিলাম, আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে বড় অঙ্কের বাঙালি ইউথ যারা অ্যাকচুয়ালি ভাইব্রেন্ট একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করে, তারা কিন্তু বাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছে অথবা বেরিয়ে গিয়েছে। ফলে বাংলায় বাঙালি কমে আসছে, মানে সেটা যে কোনো ধর্ম, যে কোনো জাতি আমি মিলিয়েই বলছি। তার ফলে যেটা হয়েছে যে এখন না একটা সোশ্যাল কোহেশনটা এরকম জায়গায় গেছে যে বাংলায় একটা ছেলে বা মেয়ে সে হাই স্কুলে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে তার কোর এজেন্ডা হয়ে যাচ্ছে যে জীবনে কিছু পারি বা না পারি, জীবনে যে পেশাতেই যাই, উচ্চতর নিম্নতর যেখানেই যাই, বাংলায় থাকবো না। এবং প্রত্যেকটা, মানে সেটা সরকারি স্কুল থেকে শুরু করে প্রাইভেট ইনস্টিটিউটে সবাই চাইছে যে আমি বাইরে যাব। ফলে বাংলার শিক্ষিত যুব সমাজ তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে, কেউ কর্ণাটকে যাচ্ছে, কেউ চেন্নাইতে যাচ্ছে, কেউ হয়তো উত্তরপ্রদেশে যাচ্ছে বা অন্যান্য যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। শুধু শিক্ষিত নয়, বাংলার যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি গরিব পরিযায়ী শ্রমিক যারা, তারাও কিন্তু এক্সোডাস মোডে রয়েছে। তার ফলে যেটা হয়েছে, বাংলার বাজারটা খানিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট কম, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এই ফাঁকাটায় আবার পার্শ্ববর্তী আমার অন্যান্য রাজ্য থেকে কিন্তু একটা পরিব্রাজন হচ্ছে। ফলে এখানে এখন বাঙালি বলে যে সংস্কৃতিটা তৈরি হচ্ছে তার মধ্যে বাঙালি আনা আর নেই, ক্রমশ ফিকে হচ্ছে। এবং এডুকেশন সিস্টেমটা খুব মেজরলি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে বাঙালি এই মুহূর্তে না প্রপারলি গ্লোবালাইজড হয়ে সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করতে পারছে, না তার নিজস্ব সাবেকিয়ানাটাকে ধরে রাখতে পারছে। এই যে মাঝখানে একটা ট্রানজিশন ফেজে রয়েছে, এইটা বাঙালিকে বারবার এই একটা ধন্দে ফেলে দিচ্ছে যে আমি ঠিক কোন দিকটায় যাব, আমি কি খুব লিবারাল দিকে চলে যাব নাকি আমি খুব মানে সংরক্ষণশীল হব। এই জায়গাটায় বাঙালি কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে, এবং তার জন্য শুধুমাত্র যে আমাদের পলিটিক্যাল সোসাইটি তাই দায়ী নয়, আমাদের এডুকেশন সিস্টেমটাও দায়ী। আপনি যদি কলেজগুলোতে দেখেন, স্কুলগুলোতে দেখেন, আমরা আজ থেকে মানে 80-এর দশক, 90-এর দশক, নকশাল মুভমেন্ট, এই সমস্ত জায়গায় আজকে ছাত্র সমাজ বলে যে লোকগুলোকে বেড়ে উঠতে দেখেছি, সেইগুলো কিন্তু আজ আর আসছে না। সেই কারণেই আদর্শ বলে আলাদা করে কিন্তু নতুন করে বাঙালির মধ্যে এই মুহূর্তে কিছু নেই। অবশ্যই অরিত্র, আমার সময় একেবারে কম, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, তোমার খুব সুচিন্তিত মতামত আমাদের ঋদ্ধ করলো। টাফ টকে অরিত্রকে আবার আমাদের নিয়ে আসতে হবে, সমাজকে আমাদের দেখতে হবে, জানতে হবে। এই বাংলায় আমরা কখনোই মনে করি না যে হিন্দু মুসলমান আলাদা, সাংস্কৃতিকভাবে আমরা অনেকটা এক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাংলায় হিন্দু হোক মুসলিম হোক, আজ বোধহয় বাঙালি হারিয়ে যাচ্ছে। আর বাঙালি হারিয়ে যাচ্ছে বলে বাঙালির চেতনা, বাঙালির শিক্ষা, বাঙালির দীক্ষা সব কিছু তাই ওলট পালট হয়ে যাচ্ছে। আমরা না হতে পারছি আন্তর্জাতিক, না হতে পারছি পরিযায়ী শ্রমিক। এটাই বোধহয় বাংলার যন্ত্রণা। এ যন্ত্রণা কিন্তু আবহমান কালে ছিল না, এ যন্ত্রণা নতুন যন্ত্রণা। আর তার জন্যই একটা এমন সিস্টেম তৈরি হয়েছে যে যা তা কলে আমরা প্রত্যেকে যে যার মতো করে বঞ্চিত হচ্ছি, শোষিত হচ্ছি। টাফ টক উইথ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে। সবার আগে
সবার পাশে।